আসসালামু আলাইকুম। আফগানিস্তান দলটাকে কেন আমি সেমিফাইনাল রেসে যাওয়ার জন্য উপযুক্ত মনে করছি এবং কেন মনে করছি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা আফগানিস্তান জিতেও ফেলতে পারে, তার পেছনে বড় কারণটা হচ্ছে আফগানিস্তানের এবারের ফিক্সচার, অর্থাৎ তাদের ম্যাক্সিমাম খেলা পড়ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং এমন ভেন্যুগুলোতে যেই ভেন্যুতে আফগানিস্তানের স্পিন হতে পারে একদম ডেডলি। খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন, যে ম্যাচটা গায়ানায় অনুষ্ঠিত হয়েছে উগান্ডার সঙ্গে, পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছে আফগানিস্তানের বোলাররা। পেসাররা ভালো করেছে, কিন্তু আপনি যদি একটু স্পিনারদের ট্র্যাক রেকর্ডটা দেখেন, রশিদ খান গায়ানার এই মাঠে সিপিএল যখন তিনি খেলেছেন 6 ইনিংসে তার ইকোনমি রেটটা 5.22, 5টা উইকেট নিয়েছেন, অ্যাভারেজটা 24.0। মুজিবুর রহমান গায়ানা স্টেডিয়ামে, সেখানেও তার ইকোনমি রেটটা 7.50, 4 ইনিংসে 6টা উইকেট নিয়েছেন। মোহাম্মদ নবী গায়ানা স্টেডিয়ামে 4 ইনিংসে 6.55 ইকোনমি রেটে 6টা উইকেট নিয়েছেন। দ্যাট মিনস গায়ানার এই মাঠে আফগানিস্তানের স্পিনাররা তাদের একটা ডমিনেশনের জায়গা অবশ্যই রয়েছে। ইভেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আফগানিস্তানের যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা কিন্তু রয়েছে সেন্ট লুসিয়াতে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। এইখানে রশিদ খান এবং মোহাম্মদ নবী ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর ট্র্যাক রেকর্ড। একটু রেকর্ডটা যদি আপনাদেরকে আমি দেখাই, রশিদ খান ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে 2টা ইনিংসে বোলিং করেছেন, 8 ওভার বোলিং করে 21 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 2.62, যেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা সেই ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। মোহাম্মদ নবী একটা ম্যাচে খেলেছেন যেখানে 4 ওভার বল করে 15 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন। সো আলটিমেটলি 3.75 ইকোনমি রেটে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের যে ভেন্যুতে খেলতে হবে আফগানিস্তানকে, সেই ভেন্যুতে আফগানিস্তানের স্পিনাররা অলরেডি খেলেছেন এবং তাদের ট্র্যাক রেকর্ডটা অসাধারণ। আরেকটা জায়গায় বলি, ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলোতে সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বাতাসের ফ্যাক্টর, উইন্ড ফ্যাক্টর। আপনি গায়ানার কথাই চিন্তা করেন, গায়ানাতে ইস্টার্ন সাইডে অর্থাৎ পূর্ব দিকে 84 মিটারের মতো বাউন্ডারি এবং পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়, অর্থাৎ পূর্ব দিকের জায়গাটা ফাঁকা, পূর্ব দিকের ওই জায়গা থেকে বাতাস প্রবাহিত হয় এবং এখানে আসলে ট্যাকটিক্যাল গেম খেলতে হবে প্রত্যেকটা টিমকেই। পূর্ব দিকের ওই জায়গা থেকে তারা আজকে ব্যবহার করেছে ফজল হক ফারুকিকে। ফজল হক ফারুকি আমরা জানি সুইং বোলার, এবং বাতাসের ফরে যদি তিনি বোলিং করেন তাহলে এই বাতাসের যে সুইংটা রয়েছে বা বাতাসের যে ব্যাপারটা রয়েছে, তাতে তার বলের পেসটা এক্সপেক্টেড পেসের চাইতে আরও বেশি পেসে ব্যাটারের কাছে আসছে। দ্বিতীয়ত মুভমেন্টটা এক্সপেক্টেড মুভমেন্টের চাইতে বেশি মুভমেন্ট পাচ্ছেন, কারণ ফজল হক ফারুকি একজন সুইং বোলার। বাতাসের ফরে যখন তিনি আলটিমেটলি বলটাকে এয়ার টাইম দিচ্ছেন, সেটা আরও অনেক বেশি মাত্রায় ডেডলি হয়ে যাবে। অন্যদিকে একটা বিষয় খেয়াল করবেন, যে প্রান্ত থেকে আসলে ফজল হক ফারুকি বোলিং করেছেন, অপর প্রান্ত থেকে বোলিং করেছেন মুজিবুর রহমান বাতাসের এগেইনস্ট সাইড থেকে। কিন্তু আবার খেয়াল করে দেখবেন, নবীনুল হককে বোলিং করানো হয়েছে ফার্স্ট চেঞ্জে, যে প্রান্ত থেকে বোলিং করছিলেন ফজল হক ফারুকি। দ্যাট মিনস দুজনেই যেহেতু সুইং বোলার, এই সুইং বোলারের কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য আলটিমেটলি বাতাসের যে দিকটা, পূর্ব দিকটা, সেই পূর্ব দিক থেকে তাদের বোলিংয়ে ব্যবহার করা হয়েছে, যাতে তারা বাতাসের ফরে বোলিং করতে পারেন। এবং সুইং বোলাররা যখন বাতাসের দিক থেকে বোলিং করে, তারা অনেক বেশি মাত্রায় ডেডলি হয়ে যায়। হ্যাঁ, উগান্ডার এগেইনস্টে খেলা, ডেফিনেটলি আপনি বলতে পারেন যে উগান্ডার ব্যাটাররাও এরকম প্রমিনেন্ট না, তারপরও যেইভাবে বোলিং করেছেন ফারুকি এবং সেই সঙ্গে নবীনুল হক, তাদের এই ক্রেডিটটা আপনাকে কিন্তু দিতে হবে। খেয়াল করে দেখেন, রশিদ অ্যাজ আ 5th বোলার বোলিং করতে এসেছেন, তার বোলিং করার ওইরকম প্রয়োজনই হয় নাই। আরেকটা বিষয় বলি, যে বাতাসের এগেইনস্ট দিক থেকে যখন মুজিবুর রহমান বোলিং করছেন, এগেইনস্ট দ্য এয়ার যখন বোলিং করবেন, বল কিন্তু গ্রিপ করবে বেটার, বল পিচে গ্রিপ বেটার করবে। সো এই যে ক্যালকুলেশনের জায়গাটা, আপনি সেন্ট লুসিয়াতে খেলেন, সেই জায়গায়ও কিন্তু বাতাসের ফ্যাক্টর রয়েছে। একটা সাইড পার্টিকুলারলি আপনি দেখবেন যেখান থেকে বাতাস প্রবাহিত হয়। সো যে পাশ থেকে বাতাস প্রবাহিত হয়, ফজল হক ফারুকি এবং নবীনুল হক বোলিং করবেন, যে পাশ থেকে বাতাস প্রবাহিত হয় না, মুজিবুর রহমান বোলিং করবেন। সো আলটিমেটলি আফগানিস্তানের এই টিমটার বোলিংটা এবং যেই ভেন্যুতে তাদের খেলা, তাদের স্পিনের সঙ্গে অনেক বেশি মাত্রায় সাদৃশ্যপূর্ণ, পেসের সঙ্গে অনেক বেশি মাত্রায় সাদৃশ্যপূর্ণ। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে দুর্বলতার জায়গা। আফগানিস্তানের এই টিমের দুর্বলতার জায়গাটা হচ্ছে তাদের ব্যাটিং। ওপেনিংয়ের পর আস্থার জায়গাটা নেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আস্থাকে ট্রান্সফার করার জায়গা নেই। অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আজকে একটা বিষয় খেয়াল করে দেখেন, ওপেনার দুজনের ব্যাটিং অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। এই জায়গাটা রাহমানুল্লাহ গুরবাজ এবং সেই সঙ্গে ইব্রাহিম জদরান, মাঠ বড়, শুরুর দিক থেকে তারা যে বলগুলো রিচে পেয়েছেন, ভি জোনে শট খেলেছেন। রহমানুল্লাহ গুরবাজ কিন্তু ভি জোনে অনেক শট বের করতে পেরেছেন। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, যে 84 মিটার বাউন্ডারি 92-94 মিটারের ছক্কা তারা মারছেন। তবে কিছু কিছু বল তারা এমন আছে স্লো পুশ করে দৌড় দিয়েছেন, স্লো পুশ করে 1 নিয়েছেন, 2 নিয়েছেন। এই জায়গাটা অনেক বেশি মাত্রায় উল্লেখযোগ্য, যে এরকম বড় মাঠে আপনি চাইলে জোরাজোরি করতে পারবেন না, আবার অনেক সময় আপনি শট খেলবেন,
বাতাসে সেই শট আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি কি করবেন, বড় মাঠের অ্যাডভান্টেজটা স্লো পুশ করে 1 রান 2 রান নেবেন। আফগানিস্তানের কাছ থেকে এরকম ক্যালকুলেটিভ ব্যাটিং দেখাটা এটা একটু আনইউজুয়াল ছিল। তবে আবারও বলি, এই দুইজন বাদে পরবর্তী সময় যারা ব্যাটিং করতে নামবেন, নাজিবুল্লাহ জাদরানের কথা বলেন, আজমতুল্লাহ উমরজাইয়ের কথা বলেন, মোহাম্মদ নবী বলেন, দে আর নট কনসিস্টেন্ট ইন T20 ক্রিকেট ইন দ্য মিড ওভার্স। দিস ইজ আ ম্যাটার অফ কনসার্ন। আফগানিস্তান যদি ধরা খায় তাহলে ধরাটা তাদের ব্যাটিংয়ের ওপেনিং কম্বিনেশনের পর বা টপ অর্ডার কম্বিনেশনের পর মাঝখানের সময়টাতে। তবে অনেক ইভেন্টে যদি মোহাম্মদ নবী খেলে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় তারা যেভাবে যে মোমেন্টামটা নিয়ে আছে, এই মোমেন্টামে হয়তোবা অনেক ইভেন্টে 1-2টা ম্যাচ মোহাম্মদ নবী খেলেও দিতে পারেন, কিন্তু তাদের স্ট্রেংথের জায়গাটা ওয়েস্ট ইন্ডিজের পিচ অনুযায়ী আমার কাছে মনে হয় দেয়ার স্পিনার্স আর ভেরি মাচ ডেডলি অ্যালং উইথ ফাজল হক ফারুকি আর নাবিনুল হক। কারণ বাতাসের ফ্যাক্টরটাতে পেস বোলাররা কার্যকরী হবেন, আর পিচের যে ফ্যাক্টর সেই জায়গাটায় রশিদ, মুজিব, নবী তাদের প্রিভিয়াস রেকর্ড বলছে পরিসংখ্যান অনুযায়ী দে আর ভেরি মাচ ইউজফুল। সো আলটিমেটলি আফগানিস্তানকে এবং টিমের যে স্পিরিট আমরা দেখছি, এই টিমটাকে আপনি সেমির রেসে রাখতেই পারেন, এবং নিউজিল্যান্ডকে যদি তারা হারিয়ে দেয়, ইভেন ওয়েস্ট ইন্ডিজকে যদি হারিয়ে দেয়, আমি অন্তত অবাক হব না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।